নির্বাচন ইস্যুতে ভিন্ন ভিন্ন বিরোধে অবস্থান করছে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়া হোক। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে প্রয়োজনীয় সংস্কার শেষে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপর জাতীয় সংসদ নির্বাচন। তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপিও বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন, সেই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একই সঙ্গে করার দাবি তুলেছে দলটি। নির্বাচনী গোলকধাঁধার সমাধান কোন পথে, কবে হবে নির্বাচন, এই শিরোনামে আজ আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডানে আছেন ইমরান আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপি। সে সঙ্গে আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। আরও আছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ইমরান আহমেদ চৌধুরী, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। বলছিলাম যে নির্বাচন কেন্দ্রিক আমরা এক ধরনের গোলক ধাঁধা দেখতে পাচ্ছি, সমাধান কোন পথে? ধন্যবাদ। আপনি অত্যন্ত বার্নিং ইস্যুটা আপনি নিয়ে এসেছেন। নির্বাচন সমাধান কোন পথে, সেটা অ্যাকচুয়ালি সরকারি সমাধানটা দিতে পারে। সমাধানটা না হলে কিন্তু দেশের মানুষের যে কষ্টটা, সেই কষ্টটাও লাঘব হচ্ছে না। কারণ নির্বাচিত সরকার ছাড়া কোনো জায়গায় কোনো কিছুই চলে না ভালো করে। আপনি প্রশাসন বলেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল প্রশাসন, এভরিওয়্যার, আপনি নির্বাচনের মাধ্যমে যে জনপ্রতিনিধিরা আসবে সেটাই সমাধান করার পথ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকারকে আমরা সবাই সমর্থন জানাচ্ছি। ইন্টারিম গভর্নমেন্ট, একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করে দিয়ে তার মাধ্যমে বাংলাদেশে যে ইতিহাস রচিত হয়েছে, গণঅভ্যুত্থান, যে জুলাই বিপ্লব সাধিত হয়েছে, তার মাধ্যমে একটা সরকার এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত বাংলাদেশে আমাদের গর্বের একজন মানুষ। আমরা আশা করেছিলাম যে উনি খুব তাড়াতাড়ি এই নির্বাচনের ব্যাপার না, সব কিছু একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে চলবেন। কিন্তু ওনার আন্তরিকতা আছে, আমরা বলতে পারি, কিন্তু সেটা কেন জানি সম্ভব হচ্ছে না, করতে পারছেন না। সেটা নিয়ে এখন মানুষের মনে একটা সন্দেহের দানা বৃদ্ধি পাচ্ছে। আমি আশা করি সন্দেহটা, উনি যদিও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন, আমরা আশা রাখতে চাই, আমরা ভরসা রাখতে চাই। দেশের মানুষ যে আশা ভরসা নিয়ে এই আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের হাজার হাজার শহীদ হয়েছেন, আমাদের সন্তানেরা শহীদ হয়েছে। বিগত 16 বছর যাবৎ একটা অমানসিক অবস্থায় দেশকে একটা কারাগার পরিণত করেছে, সে থেকে মুক্তি হয়েছে। আমরা আশা রাখতে চাই এই সরকার একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, সবাইকে সম্মিলিতভাবে, সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে, বিশেষ করে আমরা যারা আন্দোলনকামী শক্তি যারা ছিলাম তাদেরকে নিয়ে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন এবং মানুষ সহযোগিতা করবে। কারণ মানুষের সমর্থন ছাড়া কিছু করা যায় না। কিন্তু নির্বাচিত সরকার ছাড়া আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে অনেক ঘটনাগুলো ঘটেছে, যেটা কিন্তু সরকার সেটা ঠিকমতো নিয়ন্ত্রণও করতে পারছে না, যার জন্য দেশের মানুষ উদ্বিগ্ন এবং এটা নিয়েই সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে। তো আমরা আশা রাখতে চাই, প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরাও সেই আশা ভরসা নিয়ে, আমরা যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছি বা সুশীল সমাজ আছেন, সাংবাদিক ভাইরা আছেন, সবাই সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দৃঢ় বিশ্বাস সরকার সেই কথাটুকু রাখবেন এবং সেই লক্ষ্যেই এগিয়ে যাবেন। ধন্যবাদ জানাচ্ছি ইমরান আহমেদ চৌধুরী। জনাব সোহরাব হাসান, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন বিদেশি গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের নির্বাচনের আভাস দিয়েছেন, কিন্তু সুস্পষ্টভাবে সরকারের তরফ থেকে কেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারছে না? আমরা দেখছি বিএনপিও 1 মাসের আলটিমেটাম দিয়ে রেখেছে। ধন্যবাদ এবং শুভেচ্ছা ডক্টর আতিক এবং ইমরান ভাইকে। নির্বাচনটা কেন? নির্বাচনটা হচ্ছে জনগণ যে দেশের মালিক সেটি নির্ধারণ করা, যে জনগণ ঠিক করবে যে একটি সরকার কিভাবে চলবে, তার অর্থনীতি কী হবে, তার রাজনীতি কী হবে, তার বৈদেশিক নীতি কী হবে, এটি ঠিক করার জন্যে। আমরা এর আগে অনেক নির্বাচন পেয়েছিও, ভালো নির্বাচনও পেয়েছি, কিন্তু গণতন্ত্র কাজ করেনি। সুতরাং মানুষের মধ্যে একটা শুধু নির্বাচন নিয়ে না, পুরো বিষয়টা নিয়েও কিন্তু একটা সংশয় সন্দেহ আছে। ছাত্র গণ অভ্যুত্থান হলো গত বছর আগস্টে, এর মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, নতুন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আর সম্ভাবনাটা কাজে লাগবে কিনা এটা নির্ভর করবে অন্তর্বর্তী সরকার, ছাত্র নেতৃত্ব
এবং রাজনৈতিক দলগুলোর উপর। তাদের কাজে যদি সমন্বয়, তারা যদি পরস্পরের মধ্যে যদি বোঝাপড়া তৈরি হয়, আস্থার সম্পর্ক তৈরি হয় এবং দেশকে কোথায় নিয়ে যেতে চায় সে ব্যাপারে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারে, তাহলে এই সমস্যার সমাধান হবে। না হলে আজকে কোনো দল বলল, 5টি দল বলল যে আমরা নির্বাচন এবছরই চাই, মানে এবছরের জুন বা জুলাইয়ের মধ্যেই নির্বাচন চাই। কেউ বললে না, নির্বাচন আগামী বছর হতে হবে। কেউ বললো যে না, নির্বাচন আপনি যেটা বললেন যে ডিসেম্বর এবং মার্চের কথাও বলা হয়েছে। ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত হতে পারে, ফেব্রুয়ারি মার্চে তো হতে পারে না, কারণ বা ফেব্রুয়ারিও হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে না। আগামী বছর রোজা আরও 12 দিন বা 10 দিন এগিয়ে আসবে। এর অর্থ রোজা শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি না, 20 তারিখ হয়তো। তো ফেব্রুয়ারি 20 তারিখ শুরু হলে ফেব্রুয়ারি 19 তারিখ তো নির্বাচন হতে পারে না, তাই না? সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে অথবা জানুয়ারি, মানে এটা হলো বাস্তবসম্মত। কেন মার্চের কথা আসছে আমি জানি না, যে এটা হচ্ছে যে প্রথম জুন বলা হয়েছিল, আবার মার্চ আনা হলো, আবার কেউ কেউ বলছে ডিসেম্বরে হতে পারে। আর নির্বাচন সংক্রান্ত যত বক্তব্য আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গেই দেয়, কারণ দেশের সংবাদ মাধ্যমের সাথে কেন দেন না? দেশে এতগুলো সংবাদ মাধ্যম, তার সম্পাদকদের, টেলিভিশনের যে সম্পাদকদের, তাদের ডেকেও তো তিনি কথাটা বলতে পারেন। মানে সবকিছুই বিদেশি সংবাদ মাধ্যমে কেন? আমরা তো বিদেশ নির্ভর হতে চাই না। অর্থাৎ একটা সুস্পষ্ট তারিখ, সোজা কথা। সোমবার ইইউ প্রতিনিধিকেও কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন সংক্রান্ত যত কথা হয় বিদেশিদের সঙ্গে, বিদেশিরা তো নির্বাচনটা করবে না, নির্বাচন করবে দেশের মানুষ, দেশের রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাধারণ মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ, কারণ তারাই সংখ্যায় বেশি। এই আন্দোলনে ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল, রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল, তার চেয়েও বেশি ছিল কিন্তু সাধারণ মানুষের, যারা রাজনীতি নিয়েও চিন্তা করে না, নির্বাচন নিয়েও চিন্তা করে না, তাদের কিন্তু একমাত্র চিন্তা। কিন্তু সোহরাব হাসান, আপনি বলছিলেন যে বিদেশি গণমাধ্যমকেই কেন প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে আভাস দিচ্ছেন? বিষয়টি কি এমন যে বিদেশি গণমাধ্যম সুস্পষ্টভাবে নির্বাচনের বিষয়ে প্রশ্ন রাখছে, দেশি গণমাধ্যম সেভাবে রাখছে না? হ্যাঁ, দেশের মাধ্যম রাখার সুযোগ পাচ্ছে কিনা, দেশের মাধ্যম রাখছে না, রাখার সুযোগ পাচ্ছে কিনা। প্রথম থেকে প্রধান উপদেষ্টা কয়েকটি মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন, এরপর তো দেশের গণমাধ্যমের কোনো সাক্ষাৎকার দেখছি না। সুতরাং এটাও ঠিক যে বিদেশি গণমাধ্যম জিজ্ঞেস করছে স্বাভাবিকভাবে, বিদেশি গণমাধ্যম না, বাইরের রাষ্ট্রদূতরাও এই কথাটি বারবার সামনে আনছেন যে নির্বাচনটি কবে হবে। আমি মনে করি এই ধোঁয়াশা রাখা উচিত না। সরকার গত মাসের 15 তারিখে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা সূচনা বৈঠক করেছিল। কথা ছিল যে পর্যায়ক্রমে বৈঠকটা হবে, বৈঠকটা কিন্তু এখনও কবে হবে নিশ্চিত না। পত্রপত্রিকায় যে খবর এসেছে যে 10-12 তারিখ বা 15 তারিখে শুরু হতে পারে, বা 13 তারিখ শুনলাম যে 12 তারিখে এই প্রশ্নমালা দেবে। মানে কোথায় জানি একটা গিট আছে। আমরা যেমনটি জানি জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ নির্ধারণ করা হয়েছে 6 মাস। 6 মাস শেষে আসলে যদি ডিসেম্বরে নির্বাচন হয়, সরকারের কাছে কতটুকু সুযোগ থাকবে সংস্কার বাস্তবায়নে? এই 6 মাসের মধ্যে 2টো ঈদ হবে, 1 মাস রোজার মধ্যে কার্যক্রম কিভাবে চলবে, কতদিন চলবে আমি জানি না, যে এই রাজনৈতিক কার্যক্রম। দ্বিতীয় হচ্ছে যে এরপর বৈরী আবহাওয়া হবে, মানে আপনার বর্ষা বাদলের সময় আসলে তখন অনেক কার্যক্রমই থমকে থাকবে, বৈঠকে ইত্যাদি চলবে, কিন্তু মাঠের কাজ। নির্বাচন কমিশন বরং স্পষ্ট করেছে অনেক ক্ষেত্রে যে সরকার চাইলে বা তারা জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা প্রস্তুতি নিচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনের কথা তারা ভাবছে না। ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। ডক্টর আতিক মুজাহিদ, জাতীয় নাগরিক পার্টি ভাবছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, আবার আপনাদের এক নেতা বলল যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো লোক, কোনো রাজনৈতিক দল যেন নির্বাচনের কথা মুখেও না আনে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া হচ্ছে আসলে একের পর এক বিষয় আপনারা সামনে আনছেন, আপনাদের মূল উদ্দেশ্য একটাই যে আপনারা নির্বাচনকে বিলম্বিত করতে চাইছেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে দুইটা বিষয় এখানে তুলে ধরেছেন। একটা হলো সোহরাব ভাই স্টার্ট করছে ভেরি ইন্টারেস্টিংলি, নির্বাচন আসলে কেন,
এই আন্দোলনটা আমি একটু ব্যাকগ্রাউন্ড হালকা করে যাই। আসলে এই আন্দোলন হলো, অনেকগুলো লোক শহীদ হলো, তো এই অ্যাসপিরেশনটা কী ছিল? গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা থাকে, তো 1 নম্বর। 2 নম্বর হলো যে যেগুলো লোক শহীদ হলো তাদের কি কোনো আকাঙ্ক্ষা ছিল কিনা? অবশ্যই ছিল। 3 নম্বর, এই গভর্নমেন্টটা আমরা যখন এস্টাবলিশ করেছি, গভর্নমেন্টের কি কিছু আমরা কমিটমেন্ট চাইতো নাকি? যেটা আমাদের প্রথম বক্তা বলেছিল আমাদের ভাই, যে এই গভর্নমেন্টকে আমরা বিশ্বাস করেছি কিছু একটা কাজ করবে। তার মানে 3টা আকাঙ্ক্ষা বিদ্যমান রয়েছে। সেই আকাঙ্ক্ষাগুলো মিনিমাম লেভেল যদি মিট না করে আপনি ইলেকশনে যান, তাহলে ওল্ড সিস্টেমে আপনি চলে যাবেন আর কি। তো সে জায়গাটাতে যেটা আমরা বলতেছি, এরপরে হচ্ছে আপনার ইলেকশনটা ক্রেডিবল হওয়ার জন্য যে ফাংশনাবিলিটি বলে এবং অ্যাকাউন্টেবিলিটি যেটা বলে, একটা থিওরি আছে বলে যে এনভায়রনমেন্ট, ডিমান্ডের পরে এটা কি কি আউটকাম আসবে সেটা নিয়ে ফাংশনগুলো আছে। তো এখনকার পরিবেশ যেটা দাবি করে, আমরা এখন বলি যে আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, আমরা বলি যে মব জাস্টিস, আজকে আলোচনা আপনারা হয়তো করতেও পারেন, এরকম নানা রকম সমস্যা। ভোটার লিস্টে আমি দেখলাম যে মাত্র 18 লাখ লোক মৃত, 15 লাখ নতুন করে ইনক্লুড হবে, এরকম শত শত বিষয় আছে যেগুলো এখনও আনসলভড। দ্বিতীয়ত হলো এই সরকার কিছু না কিছু জিনিস রেডি করে ফেলেছে, যেগুলো আজকে আমি আস্তে আস্তে পড়তেছিলাম, যে ওনারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে, যেগুলো ওনারা একমত না দ্বিমত, কতটুক মত, কোন কোন বিষয়গুলো তারা একমত, সেই বিষয়গুলো একত্রিত হওয়ার পরে ওনাদের ফিডব্যাকটা নেওয়ার পরে এবং সময় নির্ধারণ করে দিয়েছে যে কতক্ষণ সময়ের মধ্যে আপনারা চান, আপনারা কি এটাকে গণপরিষদের মাধ্যমে করতে চান নাকি সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে পাশ করতে চান, এরকম অনেকগুলো অপশন, আমি 6টা অপশন দেখলাম। ইটস ফ্যাসিনেটিং। তার মানে যতগুলো বাজারে মত প্রচলিত আছে সবগুলো জিনিসকে একত্রিত করে একটা মিনিমাম লেভেলে যদি সংস্কারটা হয়ে যায়, তারপরে যদি পরিবেশটা তৈরি হয়, যেটা আমরা বলছি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, এরপরে ফেয়ার ইলেকশন করা সম্ভব। এবং ফেয়ার ইলেকশনের সাথে অনেকগুলো জিনিস জড়িত, টপ টু বটম, যেটা আপনি বলেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ফাংশন আছে, এটা আমি আগেও অনেক জায়গায় বলেছি। অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনগুলো আসলে কি এখন ফাংশন করতেছে কিনা, এখন অন্য যে কোনো সরকার আসলেই ফাংশন করবে, এখন করবে না, এটা আসলে একমত হওয়ার মতো কোনো নাই। সে জায়গা থেকে আমার কাছে মনে হয় ইলেকশনটা আমাদের থেকে দাবি করা হচ্ছে বারবার যে লোকাল ইলেকশন, এই জন্য হয়তো বলেছে আমাদের লিডাররা যে একটা টেস্ট কেস করে দেখা যেতে পারে যে আসলে ইনস্টিটিউশনগুলো ফাংশন করতেছে না কেন। কারণ এই আন্দোলনটা মূলটাই ছিল রিফর্মের আন্দোলন এই জন্য যে রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে। আমি আস্তে আস্তে চিন্তা করলাম আসলে ডক্টর ইউনূস সাহেব আসলে আমরা ওনাকে নিয়ে খুব বিপদে পড়ে গেছি, কারণ ওই লোকটা একটা মেকারের দায়িত্ব পালন করতেছে, এখন রাষ্ট্রটা ভেঙে গেছে, সেই রাষ্ট্রটাকে গড়ার জন্য নানা জায়গায় উনি কাজ করা শুরু করে দিয়েছে। এখন কাজ করতে গিয়ে দেখছে যে সবাই বলছে দ্রুত করেন, দ্রুত করতে গেলে তো সব জিনিস দ্রুত করাও আসলে সম্ভব হয় না। এখন যেটা আলোচনা হতে পারে যে আমরা কোন কোন জিনিসগুলো আসলে করা সম্ভব ইলেকশনের আগে যদি করতে চাই, আমরা যদি ধরেন যে আগামী বছর ধরলাম, মার্চে ধরলাম, ফেব্রুয়ারি ধরলাম, ডিসেম্বরে, নো প্রবলেম, এই সময়ের জন্য কি কি জিনিসগুলো ডেভেলপমেন্ট করা দরকার আমাদের ইনস্টিটিউশন হিসেবে, সেই ইনস্টিটিউশনগুলো কোন কোন জায়গায় সমস্যা, সবগুলো দল মিলে স্টিল করা সম্ভব। কিন্তু যেটা ঐক্যমত্য কমিশন যে 13 তারিখ যদি শুরু করে, আমরা সরকারকে আর্জ করবো সব দল মিলে এই জিনিসগুলো আমরা চাই রাষ্ট্র ফাংশন করার জন্য, অ্যাকাউন্টেবিলিটির জন্য, একটা ক্রেডিবল ইলেকশন করার জন্য, মানুষের যে আস্থার জায়গাটা, যে আমরা যেন সেকেন্ড আগের জায়গায় ফেসিস সিস্টেমের মধ্যে না যাই, সিস্টেম চেঞ্জ করার জন্য। ডক্টর আতিক, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে সংস্কারের বিষয়গুলো তো আলোচনার টেবিলেই আটকে আছে, বাস্তবায়ন তো এখনো শুরুই হলো না। শুরু স্টার্ট হয়েছে অলরেডি, কিছু না কিছু তো অ্যাডভান্স হচ্ছে। তো সবগুলো কমিশনকে আমরা বলতাম কমিশনগুলো গঠন হয়েছে, কোনো ফাংশন নেই, কমিশনগুলো রিপোর্টগুলো জমা দিয়েছে। লেট আস সি যে কমিশনের রিপোর্টগুলোর উপর আমাদের বিভিন্ন দলের ঐক্যমত হয় কিনা। একটা দলে শুধুমাত্র বিএনপি চাইলে কিন্তু ইলেকশন হচ্ছে না, কারণ অন্য অন্য পক্ষগুলো তো আছে, রাইট? প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হওয়া দরকার, তো যে আসলে কীভাবে আমরা ইলেকশনটা কন্ডাক্ট করবো ফেয়ার। সেকেন্ড হচ্ছে একটা আস্থাহীনতা, যেটা সবাই বলতেছিল, আস্থাহীনতাটা সব দুই পক্ষের মধ্যে আমি বিদ্যমান, বিগিনিং থেকে আমি দেখতেছিলাম, যতটুকু সে কথা বলেছি, আস্থাহীনতা কে ক্রিয়েট করলো। আর সেকেন্ড হচ্ছে যে দ্রুত ইলেকশনটা কেন দরকার। এর আগে যখন শেখ হাসিনা ছিল কেউ তো ইলেকশনের কথা নামেই মুখে আনতো না। এখন আমরা যদি বলি, আমি ফর দ্য সেক অফ যে ইন্ডিয়ানরা তো খুব দ্রুত ইলেকশন চাচ্ছে আমাদের জন্য, বাংলাদেশে এক নতুন ইলেকশন হোক, ইলেকশনই সরকারের সাথে তারা সম্পর্ক করবে, তাহলে এখানে ইন্ডিয়ার ইন্টারেস্টটা কি? তাহলে আমি মনে করবো যে রাষ্ট্র গঠনের একটা সময় এসেছে, যেটা ভাই বলতেছিল, রাষ্ট্র গঠনের সময়, রাষ্ট্র গঠনটা হইলে আমরা রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে থাকতে পারবো, যেটা অন্যরা চাচ্ছে না, আত্মমর্যাদাশীল রাষ্ট্র। তো সে জায়গাতে আমি আমার বিএনপি ভাইদের কোশ্চেন করতে পারি, চলেন আর কিছুদিন সময় দিই না, এবং একটা কোশ্চেন হতে পারে এই সরকার ব্যর্থ, তো কোন কোন জায়গায় ব্যর্থ, ঠিক আছে, তাহলে আমরা বলি এই উপদেষ্টাগুলো সরান, সবাই মিলে বলি, যেহেতু আমরা চাই রাষ্ট্র, তাই তো ইলেকশন চাই কেন, সুন্দর রাষ্ট্রের জন্য, একটা সুন্দর লিডারশিপ আসবে। তাহলে এই যে লিডারশিপ এখন সমস্যা, তাহলে আমরা বলি কাকে কাকে দেওয়া দরকার। রাষ্ট্রটা গঠন হওয়ার পর আমরা সবাই যা চলি না, তারপরে গাড়িটা ভেঙে গেছে, গাড়িটা ঠিক হওয়ার পর আমরা সবাই চলি না, আমার ভাঙা গাড়িতেই চড়তে হবে, আমি ঠিক করবো কেন, আপনাকে ঠিক করতে হবে কেন, আপনাকে তো আমার ম্যান্ডেট দেয়নি। তাহলে অভ্যুত্থানে সরকারকে তো একটা ম্যান্ডেট দেওয়া আছে সর্বদলীয়, তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় এই জায়গাটা এইভাবেও দেখা যেতে পারে, শুধু একপাক্ষিক না, এবং ইলেকশনের বিপক্ষে না, ইলেকশন হওয়া জরুরি, এবং যে জিনিসগুলো জরুরি সেই জিনিসটাকে ঠিক করে জরুরি। এখন সার্জিস আলমের বক্তব্য নিয়ে আপনারা যেটা বলেছেন যে যেন শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত জিনিসটা না ঘটে, আমার কাছে মনে হয় সে একটা ইমোশনাল জায়গা থেকে বলেছে। যখন সে এই ক্রাউডের মধ্যে গেছে, যে লোকগুলো হাজার হাজার লোক মানে শহীদ হয়েছে, মাদের কথাগুলো যখন টাচ করেছে তার ভিতর, তখন মনে হচ্ছে এই যে
একটা মানে যে বয়সী বৃদ্ধ মহিলা শেখ হাসিনা যে কাজটা করে গিয়েছে, মানুষকে আদর করার কথা যে বয়সে দাদিদের আদর, সে জায়গায় সে ক্রুয়েলিটি দেখিয়ে শত শত মানুষকে খুন করে গিয়েছে। সে জায়গাটাকে আত্মস্থ করতে গিয়ে সে হয়তো বলেছে যে এই মহিলার বিচার না হওয়া পর্যন্ত, যে বুড়ি মহিলা দাদির যোগ্য মহিলা সেই মহিলা যখন এরকম ক্ষতি করছে তার বিচার না হওয়া পর্যন্ত যেন আমরা যেটা নির্বাচনের কথাটা না বলি, কারণ এই লোকগুলো অ্যাসপিরেশন আছে, বিচার দেখতে চায়। যদি অন্য সরকার সেই বিচারের কথাটা কেউ বলতেছে না। আমি যতগুলো হাউজে গিয়েছি সবগুলো হাউজে শুধু ইলেকশনের কথাবার্তা। টু বি অনেস্ট সবগুলো হাউজে আই ডোন্ট নো হোয়াই, মানে ইলেকশন ছাড়া বাংলাদেশে আর কোনো সমস্যা নাই। অবশ্যই আমি ইলেকশনের পক্ষে, ইলেকশন চাই, কারণ ইলেকশনদের ট্রান্সপারেন্ট একটা নতুন সিস্টেম আসবে, ট্রানজিশনাল পিরিয়ড আসবে। কিন্তু কখনো কি সংস্কার পক্ষে সেই পরিমাণ এক সপ্তাহ যদি সংস্কারের ডিফিনেশন হবে, কেন সরকার দিচ্ছে না ক্লিয়ার রোডম্যাপ সংস্কারের দিক, সংস্কার ইলেকশনের দিক, সেই জিনিসটা আমি কারো কাছে শুনি না। কিন্তু রাজনৈতিক অঙ্গন ইতিমধ্যেই যে আস্থাহীনতা তৈরি হয়ে গেছে, নির্বাচন পেছানোর দাবির পেছনে আসলে মূল কারণ কি? আপনারা দাবি করছেন রাষ্ট্র গঠন, কিন্তু রাজনৈতিক অঙ্গন তো বলছে আসলে এনসিপির দল গোছানো। আমি সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আতিক মুজাহিদ জি, আলোচনায় আমরা ছিলাম নির্বাচন পেছানোর দাবির পেছনে মূল কারণ আসলে কি? সেটা কি রাষ্ট্র গঠন নাকি এনসিপির দল গোছানো? এনসিপির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। এনসিপি বরং ওয়েলকাম করে, যদি কালকেই সম্ভব হয়, রাষ্ট্রে যদি ফাংশন ঠিক থাকে, তাহলে আপনারা কালকে ইলেকশন দেন, নো প্রবলেম। কারণ আমরা এরকম বলি নাই, তাহলে আমরা যদি ক্ষমতায় থাকতে চাইতাম আমাদের নাহিদ ইসলাম তো আরো থাকতে পারতো, মিনিমাম 8 মাস 1 বছর, রাইট? তো সেটা ছেড়ে এসে চলে আসলো কেন? আপনি বলছেন কালকে নির্বাচন হলে আপনারা কালকেই যেতে প্রস্তুত, কিন্তু আমি বলতেছি না না, বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার দেশের জননিরাপত্তা এখনো নিশ্চিত করতে পারেনি, এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব না। না, সম্ভব না, এটা তো সে রাষ্ট্রের দাস, সে তার মন্তব্য জায়গা থেকে বলেছে, অবজারভেশন দিয়েছে, রাইট? যদি সম্ভব হয়, আমার কথা হচ্ছে একটা জিনিস, ইলেকশনের সাথে আমি একটু আগে বলেছি, ইলেকশনের সাথে অনেক কিছু জড়িত, স্টেক হোল্ডার, নানা স্টেক হোল্ডার আছে। এক নম্বর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, যেটা ফাংশনাবিলিটি থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, যেটার ব্যাপারে ট্রাস্ট থাকতে হবে যে এই ইলেকশন কমিশন ঠিক আছে। আমরা তো সব ইলেকশন কমিশনকে আমরা ইন্তেকাল কমিশন বলতাম এই কয়েকদিন আগেও। কেন? কারণ এটা সব ছিল বায়াসড, এবং আওয়ামী লীগ যেভাবে বলতো সেভাবে ডিসিরা স্টাপিং করতো, সেটাকে ঘোষণা দিয়ে দিত এবং বলতো যে সর্বকালের সেরা ইলেকশন হয়েছে। সেটা থেকে এখন ট্রাস্ট কি এসেছে আমাদেরকে? সেই ইলেকশন কমিশনার 3 জন হয়তো চেঞ্জ করেছেন, কিন্তু বাকি কি সব জিনিসগুলো চেঞ্জ হয়েছে? সিস্টেমগুলো চেঞ্জ হয়েছে, ওই ডিসি সিস্টেম সবগুলো এগুলো চেঞ্জ হয়নি। সে জায়গা থেকে পাশাপাশি আইন শৃঙ্খলা তো একটা বড় বিষয়। এখনো আমাদের সেনাবাহিনী সারা দেশে কি করতেছে? আইন শৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করতেছে। আমাদের পুলিশের উপর আস্থাহীনতা এখনো আছে, নতুন করে পুলিশ রিক্রুটমেন্ট হয় নাই, তো ফুল জিনিসটা এখনো সিস্টেমে আসে নাই। পাশাপাশি রাজনৈতিক দলগুলো কি এখনো আসলে ঐক্যমত হয়েছে এই রাজনৈতিক ইলেকশনের ব্যাপারে? আমার কাছে মনে হয়নি সবাই ঐক্যমত হয়েছে। আমি তো আজকে পড়তেছিলাম যে বিএনপি ইলেকশনের কথা বলতেছে, আমি আজকে মেজর ইসলামিক পার্টিগুলো তারা বলতেছে না টেকসই, তারা বলতেছে টেকসই সংস্কার একটা মিনিমাম হোক। তাহলে তো আপনি বলছেন সবাই চাচ্ছে রাজনৈতিক মহলে, কথাটা সত্য না তো। আমরা শুধুমাত্র এনসিপি বা এরকম ছাত্ররা চাচ্ছে এরকম না, তাহলে হতে পারে এরকম। আমি সেদিনও বলেছিলাম এক জায়গায়, ঠিক আছে তাহলে জনগণ কি এখন ইলেকশন চায় নাকি এখন সংস্কার চায় না এখন বিচার চায়? একটা ছোট করে একটা গণভোট দিয়ে দেখ। মানে আমরা চাই না, জাস্টিফাই করি না, জনগণের কথা যদি রিফ্লেকশন করার জন্য আমরা নির্বাচন করতে চাই, যেটা বলছে জনগণতন্ত্র বলতে চাচ্ছি আমরা, তা ঠিক আছে জনগণ আসলে কি চায় সেটা দেখি। আমি এর একটু আগে আর্গুমেন্ট করতেছিলাম, রাষ্ট্র আসলে আমরা কেন, আমি যদি বলি কেন পলিটিক্স করি, ভাই যদি পলিটিক্স জিজ্ঞেস করি কেন পলিটিক্স করেন, হোয়াই ইউ আর ডুইং পলিটিক্স? আমরা পলিটিক্স এই জন্য করতেছি একটা বেটার সোসাইটি বিল্ড আপ করার জন্য। আর পলিটিক্সের পারপাস আছে সিকিং এ বেটার লাইফ, একটা ভালো লাইফ তৈরি করার জন্য আমরা রাজনীতি করি সবাই। তো ভালো রাজনীতি করার জন্য ভালো রাষ্ট্র লাগবে। তো ভালো রাষ্ট্রে যদি সবকিছু ঠিক না থাকে ভালো রাষ্ট্র কেমনে হবে? এখন মানে অন্য ওই দল আসলে শুধুমাত্র ভালো রাষ্ট্র হবে? তাহলে এতদিন ধরে আপনি 53 বছর ধরে কি দিয়েছেন আপনারা? তাহলে 53 বছর ধরে এই দল অনেক ক্ষমতা ছিলেন তো অনেকে আপনারা, তাহলে তখন ভালো রাষ্ট্র দিতে পারেন না, কোনো মডেল সৃষ্টি করতে পারেন নাই। তো সো কেন অন্যরা আস্থাহীনতায় ভোগে? কারণটা হচ্ছে আপনার গত যারা দেখিয়েছেন আমাদেরকে এক্সাম্পল, আমরা আসলে বিশ্বাস করতে কষ্ট হয় যে আমি আজকে আন্দোলনের পক্ষে শক্তি ছিলাম, তো কয়েকদিন পর আমাকে ভিলেন বানাবেন না, তার গ্যারান্টি কি? আমার সিকিউরিটি দিতে পারবেন না, কারণ সিকিউরিটি নিশ্চিত হয় না, কারণ রাষ্ট্রের সেই সিস্টেম ডেভেলপ হয়নি। তাহলে জুডিশিয়ারি কি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে যে আমি ওই সময় আপনি ক্ষমতায় থাকলে আমি গিয়ে বিচার পাবো, আপনি ওই সময় থাকলে সাংবাদিক আপনার এখানে কথা বলতেছে আমাকে থাপড়ায় বের করে দিবেন, তার গ্যারান্টি থাকবে? অনেক দেখেছি তো আমরা মারামারি, তাই না? তাহলে আমাদের ওই আশঙ্কার জায়গাটা থেকে আমরা বলতেছি যে মিনিমাম একটা জিনিস করেন যেন সবাই আমরা একটা ফেয়ার সিস্টেমে খেলতে পারি। সেটার সাথে এনসিপি ইলেকশন পিছানো এটা অবজারভেশন সব দলে থাকতে পারে, যে জামাত ইসলাম যদি বলতে পারে যে আমরা টেকসই সংস্কার চাই, ইসলামী আন্দোলন বলতে পারে, তো এনসিপি তার পক্ষ থেকে রাজনৈতিক পক্ষ দিতে পারে যে একটা মিনিমাম সিস্টেম থাকে, একটা পরিবেশ তৈরি হোক যেখানে ইলেকশন করার মতো পরিবেশ আছে। এটার সাথে পিছানো আগানোর কিছু নাই। আচ্ছা আমরা বিএনপিকে ঠেকাই কি করবো? আমি একটা জিনিস বুঝিনি, কেন ঠেকাইতে হবে একজন দলকে আমাকে? বা আমি তাকে পিছাই দিলে আমার কি লাভ হবে? দল গঠন করলে হয়ে গেল? এত সহজে কি ক্ষমতা আসা যায় যে আমরা আসলাম কালকে ক্ষমতা গঠন করলাম? এটা ইয়াং রাজনীতি। আমরা আসছি যে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন একটা
দোকান নিয়ে আসছি, যে আমরা কিছু ভালো কথা একজাক্ট তরুণ মেধাবী যারা একসময় রাজনীতিকে পছন্দ করতো না তারা আসছে রাজনীতিতে। যে নতুন বন্দোবস্তের কথা আপনারা বলছেন, কতটা নতুনত্ব আপনারা রাজনীতিতে আনতে পারছেন, আপনারা কোন আদর্শ নিয়ে এগোবেন, সে আলোচনায় ফিরবো পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আতিক মোজাহিদ। সোহরাব হাসান, নির্বাচনের সময় নির্ধারণের শেষ পর্যন্ত কি গণভোটের পক্ষে হাঁটতে হবে? আসলে আমরা মূল বিষয়টা হচ্ছে, যদি আমরা ঐকমত্যে যেতে চাই বা কোনো ঐকমত্য হয়তো এক মানে সবাই একই রকম অবস্থান নেবে বা একই মত থাকবে সব বিষয়ে, তা নয়। কিন্তু আমরা যদি দুটো একটা হতে পারে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে, আমরা জনমতের ভিত্তিতে, যে আমরা যদি কোনো সমাধানে যেতে চাই তাহলে সমাধান বেরিয়ে আসবে। আর যদি সমাধানে যেতে না চাই তাহলে এরকম বিভক্তি থাকবে, এরকম পাল্টাপাল্টি থাকবে, এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে সমালোচনা করবে। আওয়ামী লীগ থাকতে যেমন আওয়ামী লীগ বিএনপির ঝগড়াঝাটি হতো, এখন হয়তো এনসিপি এবং বিএনপি অথবা জামাত বিএনপির ঝগড়াঝাটি হবে। আমরা কি চাই? একটা হচ্ছে 5 আগস্টের অভ্যুত্থান হলো কেন? একটা জবরদস্তি নির্বাচন করে, ভোটারবিহীন নির্বাচন করে একটি সরকার তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে বা ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে এবং ক্ষমতাটা আরও প্রলম্বিত করতে চেয়েছে, তাই তো? এবং বিরোধী দল নির্বাচনে আসুক বা না আসুক, তাদের হচ্ছে তারা ক্ষমতায় থাকবে, জনগণ ভোট দিক বা না দিক। কারণ যে নির্বাচনে বিএনপি এসেছিল সেই নির্বাচন নিয়ে কথা হয়েছে, 18 নির্বাচনে কি ভোট হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে বলে অভিযোগ আছে। দ্বিতীয় হচ্ছে যে ভোটে কেউ আসেনি, সেই ভোটেতে আওয়ামী লীগের সমর্থকরাও আসেনি। আওয়ামী লীগের যদি আমরা ধরি যে কি বলে 35 থেকে 40% সমর্থক আছে, ভোট পড়েছে তো 20% বা 15%। আওয়ামী লীগের সমর্থকতা আসেন। আমরা নির্বাচনটা চাই কি, যে নির্বাচনে স্বতঃস্ফূর্ত হবে, সব শ্রেণী পেশার মানুষ, সব ধর্মের মানুষ, সব জাতিগোষ্ঠীর মানুষ, সব প্রান্তিক মানুষ সহ সবাই সেই নির্বাচনে নিজের নির্বাচন মনে করবে, নিজের ভোটটা দিতে পারবে। শুধু ভোট দিতে পারবে না, নিজে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, এরকম একটা পরিবেশ। তা সেক্ষেত্রে ডক্টর আতিক যেভাবে বললেন যে এখন দুই ধরনের, এক হচ্ছে যে আমরা পরিবেশ নেই বলে নির্বাচন এখন হতে পারবে না বা হওয়া উচিত নয়। আরেকটা হচ্ছে যে আমরা পরিবেশটা তৈরি করব। এখন পরিবেশ নাই, কোথায় কোথায় নেই। জননিরাপত্তার, এটা তো নাহিদ ইসলাম যে বলছে এটা ঠিকই, জনগণ নিরাপত্তা নেই। তাহলে নিরাপত্তা করতে কি করতে হবে? যেটা আলোচনা হচ্ছিল, যদি এই উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ ভালোভাবে না চালানো যায়, তাহলে উপদেষ্টা বদলাতে হবে। কিন্তু আমরা চাই যে ধরুন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, কিন্তু এরকম যদি গোলমাল চলতে থাকে, এরকম মব জাস্টিস যদি চলতে থাকে, মব ভায়োলেন্স যদি চলতে থাকে, আপনি আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, সরকার কিছু করছে না। সরকার 2-1জনকে গ্রেপ্তার করেই মনে করছে যে তারা দায়িত্ব পালন করছে। কিন্তু প্রথমত হচ্ছে যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই সরকার তো বিপুল জনসমর্থন নিয়ে আসছিল, কিন্তু এই সমর্থনটা আস্তে আস্তে কমে যাচ্ছে কেন? কমে যাচ্ছে এই কারণে সরকার নিষ্ক্রিয়তার কারণে, সরকারের ব্যর্থতার কারণে। এই ব্যর্থতাকে সাফল্যের কাছে নিয়ে যেতে হবে। তবে আমি মনে করি নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করলে পরিস্থিতি অনেকটা পাল্টাবে। আপনার অর্থনীতি গত 7.5 মাসে আর 6.5 মাসে কতটি কারখানা বন্ধ হয়ে গেছে, কত মানুষ বেকার হয়ে গেছে, এবং এই 7 মাসে কত নতুন তরুণ মানে কর্মশক্তিতে যোগ দিয়েছে। তার মানে আপনি যদি 1 লাখ বেকার হয়ে থাকে, আর গত 6 মাসে আরো 10 লাখ কর্মশক্তি মানে যোগ হয়েছে, কিন্তু তাদের কাজ নেই। কিন্তু সরকারের কোনো ক্ষেত্রে, শুধু নির্বাচন না, কোনো ক্ষেত্রেই তো এরকম সুনির্দিষ্ট লক্ষ্য নেই। আপনি দেখেছেন যে দুটি কমিশনের প্রধান অভিযোগ করেছে যে তারা যে রিপোর্ট দিয়েছে, ডক্টর দেবপ্রিয় সহ, তারা যে সুপারিশ করেছে, সরকার সেটা বাস্তবায়নে কোনো আগ্রহ নেই। তো সরকার তো সক্রিয় হচ্ছে না, আইন শৃঙ্খলার ক্ষেত্রে হচ্ছে না, সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে হচ্ছে না, আর নির্বাচনের ব্যাপারও এই যে 15 তারিখের পর সক্রিয় কেন হতে পারছে না, সেই আলোচনায় ফিরবো আমি পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান। ইমরান আহমেদ চৌধুরী,
আমরা আওয়ামী লীগ শাসনামলে যে 3টি নির্বাচন দেখেছি, 3টি নির্বাচনই বিতর্কিত নির্বাচন হিসেবে চিহ্নিত হয়েছে। একটা সঠিক নির্বাচন করতে, সুষ্ঠু নির্বাচন করতে, নির্বাচন পরিবেশ তৈরি হওয়া পর্যন্ত বিএনপি অপেক্ষা করবে কি? ধন্যবাদ। আমি তার আগে দুই একটি কথা আমি বলতে চাই। আমাদের ডক্টর আতিক বলেছেন নির্বাচনের যেটা সমস্যা এবং নির্বাচন কেন। বাস্তবতে আমাদের এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল নির্বাচন নিয়ে, সেই যে 1/11-এর পরে একটা নির্বাচন হলো, নির্বাচনের পরে তারপরে আবার পুরো ভোট ছাড়াই নির্বাচন, তারপরে রাতের ভোট, দিনের ভোট, রাতের নির্বাচন, তারপরে আবার 7 তারিখের সেই নির্বাচন, বিতর্কিত নির্বাচন। এই নির্বাচন নিয়েই মানুষ দীর্ঘ দিন ধরে লড়াই করে আসছে এবং অন্তত বিগত 15-16 বছর যাবৎ আমরা লড়াই করে আসছি। অনেক মানুষ শহীদ হয়েছে, যার চূড়ান্ত পরিণতি এই জুলাই আগস্টে আমাদের সন্তানেরা এবং আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে অনেকেই। সেটা এই নির্বাচন নিয়েই মূলত সমস্যাগুলো তৈরি হয়েছে। এখন যেটা একটু আগে সুরাব ভাই বলেছেন যে কমিশন রিপোর্ট দিয়েছে, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য রিপোর্ট দিয়েছে, এখন সরকারের আগ্রহ নেই। এখন আমরা তো এইটা নিয়ে জনগণের মধ্যে একটু সমস্যা চলে, মানুষের মধ্যে আস্থাহীনতা চলে আসতেছে। কারণ হচ্ছে যে যদি সেই রিপোর্টের প্রতি ওনার কোনো আগ্রহ যদি না থাকে সরকারের, আবার আমাদের সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি দেখছি যে মনে করেন আমরা স্বাগত জানিয়েছি তাদেরকে, নতুন দল এনসিপিকে, কিন্তু দেখা যায় এটা ঘোষণাটাও আসছে উনার মাধ্যমে। উনি বলেছেন যে ছাত্ররা দল করবে, উনার কাছ থেকে বিদায় দিয়ে সরকার গঠন করেছে। তার মানেটা কি? এইগুলা নিয়েই কিন্তু মূলত আস্থাহীনতা তৈরি, এই জায়গা, এই ক্ষেত্রগুলো ওনারাই তৈরি করছেন, সরকারে যারা আছেন। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে সরকারকেই সেটা সমাধান করতে হবে, সেই রাস্তার ওনারাও বের করতে হবে। এখানে কথা আসছে যে কথা হয়েছে যে আমার সুরাব ভাই বলেছেন যে গণভোট একটা সমস্যার সমাধান। গণভোট করতে হলে তো নির্বাচনের মতো প্রয়োজন, মানুষকে তো ভোট দিতে হবে। গণভোটটা কি? ভোটের ব্যাপারটা, ভোট তো দিতে হবে। তো ভোট দিতে হলে তো এই প্রশাসনই তো কাজ করবে। এই মানুষের অভিজ্ঞতা তাতে গণভোট দিয়ে সমস্যার সমাধান হবে না। এই কাজ এই প্রশাসনই তো কাজ করবে, এই ভোটার তো ভোট দিবে বা এই রাজনৈতিক দলরাই তো প্রচারণা করবে, যেটা গণভোটে হয়ে থাকে। সুতরাং সেটাও তো একটা ব্যর্থতা হবে বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা দেখেছি 1990 সালের পর যে গণঅভ্যুত্থান হয়েছিল শাসক এরশাদের পতনের পর, আমি তখন ছাত্র রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি ছিলাম, আমি ইয়াং ছিলাম। মাত্র 3 মাসের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব কিন্তু একটা স্বচ্ছ এবং বিশ্বের ইতিহাস সৃষ্টিকারী একটা নির্বাচন উনি দিতে সক্ষম হয়েছিলেন। কারণ যত তাড়াতাড়ি নির্বাচন হবে, মানুষের মধ্যে যে গণঅভ্যুত্থানের চেতনা, সেই চেতনাটা আরও বেশি করে কাজ করে এবং মানুষের সমর্থনও পাওয়া যায়। আর যত দিন যায় মানুষের সমর্থনটা প্রত্যাহার করতে থাকে। কারণ একটা সরকার, আমাদের তৃতীয় বিশ্বের মতো জায়গায় সরকারের অনেক ব্যর্থতা থাকে। ইতিমধ্যে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আমরা রাজনীতির ময়দানে আমরা তর্ক করব, আমরা হয়তো ডিফার করব, কিন্তু এর মানে এটা না যে আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর বিরুদ্ধে কাদা চুরাচুরি করে আমরা মানে ঝগড়াঝাটিতে লিপ্ত হবে, সেটা কিন্তু আমরা করব না। এটা আমাদের নেতা পরিষ্কার ভাষায় বলেছেন। হ্যাঁ, আমাদের মধ্যে ডিফার হতে পারে, মতনৈক্য হতে পারে বা একটা পয়েন্টে ডিফারেন্স থাকতে পারে। আমরা তাদেরকে, নেতা উনিও স্বাগত জানিয়েছেন, তাদের শুভকামনা জানিয়েছেন, আমাদের নেত্রী জানিয়েছেন। আমরা সেই ব্যাপারে অত্যন্ত উদারভাবে, কিন্তু সরকার, ওনারা যেভাবে সরকারকে ডিপেন্ড করছে, মানে সরকারের একটা পক্ষর মতো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এটা কিন্তু সরকারের জন্য ভালো না। সেই প্রশ্নগুলো নিশ্চয়ই ডক্টর আতিক মুজাহিদের কাছে থাকবে। কিন্তু ইমরান আহমেদ চৌধুরী, যেমনটি সোহরাব হাসান সুস্পষ্টভাবে বলছিল যে বিগত অভিজ্ঞতার আলোকে গণভোটে সমাধান আসবে না, কিন্তু তরুণরা যেমনটি দাবি করছে যে সংবিধান লেখার জন্য গণপরিষদ গঠন করার জন্য নির্বাচন এবং একই সাথে নতুন পার্লামেন্ট গঠন করার জন্য জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব কিনা, সেই আলোচনায় ফিরবো। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচকদের কাছে। ইমরান আহমেদ চৌধুরী, যে আলোচনায় আমরা ছিলাম, এনসিপি যেমনটি দাবি জানাচ্ছে সংসদ ও গণপরিষদ নির্বাচন একসাথে করার জন্য সম্ভব হবে কিনা? ধন্যবাদ। আসলে গণপরিষদটা আমরা কেন করব, এটা একটা কোয়েশ্চন। নতুন সংবিধান লেখার জন্য নতুন সংবিধানের প্রয়োজনটা কি? সংবিধান তো আছেই, সংবিধানের তো কোনো দোষ নাই। দোষটা হচ্ছে মানুষের দোষ, যারা সংবিধানকে চেনে কাটাচিরা করেছে তাদের দোষ। এখন মনে করেন নতুন সংবিধান করলেন, পরবর্তীতে আরেকটা স্বৈরশাসক আসলো, কোনো না কোনো উপায় আসতে পারে, আসার পরে আবার সেই সংবিধান, সংবিধানের ব্যাপার। আপনারা এই সংবিধানের মাধ্যমে তো আমরা অনেক কিছু
যেভাবে অ্যামেন্ডমেন্ট করা যায় করেছি, আমরা অতীতেও করেছি, ভবিষ্যতেও করা যাবে। আমাদের যে মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলা এই সংবিধানের আপনি ফান্ডামেন্টাল মনে করেন প্রথম দিকে যে সংবিধানের অনেকগুলো কাঠামো খুব যে খারাপ ছিল সেটা আমরা মনে করি না, কিন্তু এখন যে নতুন একটা সংবিধান করতে হবে সেই সংবিধানের জন্য ওয়েট করতে হবে, গণপরিষদ নির্বাচন করতে হবে, আলটিমেটলি তো আপনি নির্বাচনই করতে হবে। তাই নির্বাচন করলে তো হোয়াই নট আপনি এই সংসদ নির্বাচন করতে পারবেন না কেন? এটা তো একটা কোয়েশ্চন। চৌধুরী সংবিধানকে 17 বার কাটাছেঁড়া করা হয়েছে তো মধ্যেই, কিন্তু এখনো বলা হয় যে যৌক্তিক সংস্কার করা যায়নি কেন? না, সংবিধান কাটাছেঁড়া করেছে যারা যাদের সেই স্বৈরশাসকের মনোবৃত্তি থেকেই সেটা হয়েছে, কিন্তু সব আমলই হয়েছে, সব আমলই হয়েছে। যে মনে করেন যে যে কথাগুলো জনগণের বিপক্ষে গেছে এটা কিন্তু একটি আমলেই হয়েছে, যেটা আমরা যতটুকু আমরা দেখেছি সংবিধানে। আপনি যদি অ্যামেন্ডমেন্টগুলো, আপনি তো সিনিয়র সাংবাদিক অনেক কিছু জানেন, আপনার অভিজ্ঞতাও বেশি, অ্যামেন্ডমেন্টগুলো দেখেন যে, কারণ আমরা রিলিফ করেছি, রিলিফ দিয়েছি। যেমন এই অভিযোগটা কিন্তু রয়েছে যে সব দলে অ্যামেন্ডমেন্ট করেছে নিজেদের স্বার্থে। না, আমরা নিজেদের স্বার্থে করি নাই, কারণ আমাদের যে সময় 1975-এর যে 7 নভেম্বর যেটা হয়েছিল সেটা যদিও সেটা কিন্তু আবার সেই সংবিধান বাধ্য হয়েছিল, কারণ বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসতে। যদি সেটা সংবিধান না হইতো তাহলে বহুদলীয় গণতন্ত্র আসতো না, কারণ শহীদ জিয়াউর রহমান সেটা কিন্তু করেছিলেন বলেই বহুদলীয় স্টাবলিশড হয়েছে। আপনি 90-এর সালে বলেন এরশাদের পতনের পর, সেটা তো সাংবিধানিকভাবে ছিল না, সেটাও কিন্তু শাহাবুদ্দিন সরকারের পর, শাহাবুদ্দিন সরকার নির্বাচনের পর যখন বিএনপি আবার ক্ষমতায় আসলো, কিন্তু ইমরান চৌধুরী, আমার মূল জায়গায় যে প্রশ্নটি এতদিন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে সংবিধান নতুন করে লিখতে গেলে নির্বাচন বিলম্বিত হবে, এখন যদি গণপরিষদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হয় তাহলে তো আর নির্বাচন বিলম্বের কোনো শঙ্কা থাকছে না, তাহলে আসলে বিএনপি সংকটের জায়গাটা কোথায়? না, আপনি বলেন আমরা সেভাবে তো কোনো প্রস্তাবও আসে না। আমরা যে গণপরিষদ, আপনি সংবিধান যে নতুন একটা সংবিধান লিখতে হবে, আমরা তো সেটা থেকে আমরা সেই প্রস্তাবটা তো আমাদের না, বা আমরা সেটাকে সমর্থনও করি না। আমরা চাই এই সংবিধানের মধ্যেই আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের যতটুকু সম্ভব সেটাকে আমরা স্টাবলিশ করতে চাই এই সংবিধানের মধ্যেই। এই সংবিধান তো একটা সত্যিকার অর্থে একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে সংবিধান বিশেষজ্ঞরাই তো এমনটি অভিযোগ করে যে আমাদের সংবিধানে এমন অনুচ্ছেদ সংযোজিত আছে যেখানে আসলে একজন সাম্যবাদী মানুষও ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে। হ্যাঁ, এটাকে আপনি কর্তন করতে পারেন, এটাকে ওমিট করতে পারেন, আপনি বাদ দিতে পারেন, কিন্তু তাই বলে কি আপনি পুরো সংবিধান বাদ দিবে? এইভাবে বলে কিছুদিন পর পর সংবিধান চেঞ্জ করেন, তাহলে রাষ্ট্র হিসাবে তো আমরা বিশ্বের কাছে ওই মর্যাদাশীল যেটা আমরা চাই সেটা তো আসীন হতে পারবো না। ধন্যবাদ রাষ্ট্র হিসাবে একটা সম্মানের জায়গা জনাব সোহরাব হাসান। আওয়ামী লীগের প্রসঙ্গে আসতে চাই। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা। আমি তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে পারি না, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কে নির্বাচনে অংশগ্রহণ করবে। সরকার কি আওয়ামী লীগের বিষয়ে কৌশলী অবস্থান নিল? না, প্রধান উপদেষ্টার বক্তব্যটা কৌশলী। সরকার কি অবস্থান নেবে সেটা আইন আদালতের বিষয় আছে, রাজনৈতিক বোঝাপড়ার বিষয় আছে, এবং কতটা সরকার সামাল দিতে পারবে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে ইত্যাদি বিষয় আছে। আমরা এতক্ষণ তো সরকারের দ্বিধাদ্বন্দ্ব, তার নিষ্ক্রিয়তার কথা বলছি। রাজনৈতিক দলগুলো কি নিষ্ক্রিয় নয়? নতুন এনসিপি সহ কেন এখনো যারা ধরেন নতুন সংবিধান লিখনের কথা বলছে, কেন তারা এখনো বিশেষ ক্ষমতা আইন বাতিলের কথা বলছেন না? কেন বিএনপি বিশেষ ক্ষমতা আইন বাতিলের কথা বলছে না? এই সংবিধানে যতগুলো নিবর্তনমূলক আইন আছে সেই নিবর্তনমূলক আইনগুলো বাতিল করার কথা বলছেন না কেন? ৭২-এর সংবিধানের প্রথম সংশোধনের আগ পর্যন্ত কিন্তু নিবর্তনমূলক কাউকে অভিযোগ ছাড়া বা অভিযোগপত্র ছাড়া কাউকে গ্রেপ্তার করা যেত না, অভিযোগ ছাড়া। কিন্তু এখন যে কোনো মানুষকে গ্রেপ্তার করা যায়, এবং সব সরকার এই সুবিধাটা নিয়েছে। যারা যখন বিরোধী দলে ছিলেন তারা বলছে এই আইন বাতিল করব, যখন ক্ষমতায় আসছে বাতিল করেননি। সুতরাং আমাদের রাজনৈতিক নেতৃত্বের এই দ্বিচারিতা থেকে বেরিয়ে আসতে হবে। নতুন দল যেহেতু তারা এখনো পরীক্ষায় অবতীর্ণ হয়নি, সুতরাং তাদেরকে আমি এটুকু ছাড় দিতে চাই। কিন্তু তারা দাবিটা কেন তুলবে না? তাদের দাবিটা তোলা উচিত। এই সংবিধান যখন হবে সেটা গণপরিষদ, এবং এটাও কৌশলী। আপনি যে বলছিলেন যে প্রধান উপদেষ্টা যেমন কৌশলী উত্তর, এই সংবিধান সভা এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে, এটাও একটু কৌশলী অবস্থান। এবং কিছুটা বলবো যে আপোষমূলক অবস্থানও, যে বিএনপি যেহেতু নতুন সংবিধান সভার বিরোধিতা করছে, সুতরাং বিএনপি যদি এই সংবিধান সভা এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে বললে তারা যদি রাজি হয়, কারণ এটি
বিএনপি চাইলে হয়তো কোনো বিষয়, যেহেতু তার জনসমর্থন বেশি, অন্যের উপর চাপিয়েও দিতে পারে, কিন্তু নতুন দল বা ছোট দল বা অন্য দলের পক্ষে চাপানো সম্ভব নয়। সেক্ষেত্রে আমি মনে করি ধন্যবাদ জানাচ্ছি একটা সমঝোতা বোঝাপড়ায় আসতে হবে, ঐকমত্যে পৌঁছানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আতিক মুজাহিদ। একটা ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা শুরু থেকেই দেখেছি সুপ্রিম কোর্ট থেকে আনসার বিদ্রোহ কিংবা সবশেষ ৩২ নম্বর সব জায়গায় ছাত্ররা মবকে উৎসাহিত করেছে। এখন দেখা যাচ্ছে মব অনেকটা ছাত্রদের উপর বুমেরাং হয়ে যাচ্ছে। এই যে মব জাস্টিস, মব সন্ত্রাসে পরিণত হলো, এর দায় আপনারা এড়াতে পারেন কিনা? ধন্যবাদ। এটা ছাত্রদের কাছে আসলো কেন বুঝলাম না। এটা তো সবাই সামষ্টিক হওয়ার কথা। রাষ্ট্র হিসেবে আমাদের ফেইলিওর আইন শৃঙ্খলা বাহিনীর, ঠিক আছে। মব জাস্টিস বেসিক্যালি এটা কলোনিয়াল পিরিয়ডের পরপরেই 17-18 সেঞ্চুরিতে যখন ললেসনেস ছিল, মানে কোনো আইন ছিল না, তখন একটা অবস্থা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে বলতে হবে যে আমাদের রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা দায়িত্বে আছেন, আইন উপদেষ্টা এবং আমি বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদের ফেইলিওর। তারা ডিফাইন করতে পারতেছে না ইনস্ট্যান্টলি যে একটা মানুষ হেনস্থার শিকার হলো না কি হলো, সেটাকে তার নিরাপত্তা দেওয়া। রাষ্ট্রের প্রথম কাজ তো নিরাপত্তা দেওয়া। এবং আমি অপরাধ করার পরও আমি কিন্তু মব জাস্টিস শিকার হবো কেন? আমাকে যেটা শাস্তি দেওয়া সেটা পানিশমেন্ট করবে। এটার দায়ভার ছাত্রদের গায়ে আসতেছে কেন? এটা সামষ্টিকভাবে আপনি বলেন 32 ভাঙা বা 34 ভাঙা, সেটা তো সবাই মিলে কর্মসূচি ছিল ডক্টর আতিক। এটা এই জন্য কেন, এটার ব্যাপারে তো আমরা সবাই ব্যাখ্যা দিয়েছি যে একটা মানুষ ইন্ডিয়া থেকে কেন উস্কানি দিচ্ছে, মানে ওই দিনে কেন তাকে বক্তব্য দিতে হবে। এবং সুপ্রিম কোর্টে আমরা যে মবটি দেখেছি, আপনারা বলেছিলেন যে জুডিশিয়াল কুয়ের একটা সম্ভাবনা ছিল, সেটা আপনারা রুখে দিয়েছেন। ডেফিনেটলি এটা তো ছিল। এটা আনসার বিদ্রোহের দমনের ক্ষেত্রে আমরা মব দেখেছি, আপনারা এটা মব না, এটা রাষ্ট্রকে ওই সময় রাষ্ট্রের কোনো ধরনের সেফগার্ড ছিল না, তখন স্টুডেন্টরা সেফগার্ড হিসেবে দাঁড়িয়েছে। এখানে কি আমরা কাউকে মেরে ফেলেছি? নো, বরং রাষ্ট্রকে প্রোটেক্ট করেছি। রাষ্ট্রের যে হঠাৎ করে আপনি একটা মার্শাল ল করে দিতে পারতো, যারা অনলাইনে কু করে দিতে পারতো, সেটাকে প্রোটেক্ট করা হয়েছে। আর আপনি এটার সাথে যদি গতকালে শাহবাগ বা তার আগের একটা ঘটনাকে মিলান, সেটার সাথে ডিফারেন্ট ইস্যুজ। কারণ একটা যে কোনো একটা বিপ্লবের পরবর্তীতে অনেক কেওয়াজ হয়ে থাকে, সে তুলনায় বাংলাদেশের মিনিমাম কেওয়াজও হয়নি। এটা সবাইকে ধন্যবাদ দিতে হবে। বিএনপি থেকে সব দলকে অনেক সংযত ছিল, নিজেদের দলের মারামারি হয়ে মারা গেছে, কিন্তু দেখবেন ওই সময় কিন্তু অসংখ্য মানুষ লাশ পড়তে পারতো, যেটা ওনারা ক্লেম করেছে। সে জায়গাটা আমরা অনেক সংযত ছিলাম। আপনি দেখেন চিটোঅঙ্গে একজনকে জবাই করে ফেলা হলো ইসকনের, কিন্তু সেখানে আমাদের আলেম সমাজ কিন্তু খুবই চমৎকার ভূমিকা পালন করছে, ধন্যবাদ দিতে হবে। তো কিন্তু আমরা মবটাকে, আরেকটা জিনিস হলো কি, আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারা হেভি ইনফ্লুয়েন্স হই। ইট ইজ এ বিগ ইস্যুজ আমাদের দেশে। আমার কাছে মনে হয় একে মন্ত্রী থেকে শুরু করি যারা আমাদের লেইম্যান, সবাই কেন সোশ্যাল মিডিয়ার যে অ্যালগরিদম, সেটা আমাদেরকে মব দিকে নিয়ে যাচ্ছে কিনা। সো আমাদেরকে একটা আসলে মানুষের সাথে ইন্টারেক্ট করা শেখা উচিত, মানুষ হিসেবে চিন্তা করা উচিত। যেটা মানুষকে, একটা মানুষ মারার আগে চিন্তা করা উচিত আসলে তাকে জাস্টিফাই করি না। একটা গুজব আসলো, সে গুজবটা জাস্টিফাই করি না কেন, সেই জায়গাটা আমার কাছে মানে সচেতনতার অভাব আমার কাছে মনে হয়। এটা ছাত্রই হোক আর যেই হোক, এটার সাথে দোষের সাথে কোনো ছাত্র নাই, ব্যক্তি নাই, দল নাই। যেন আমরা যদি অন্যায় করি, অন্যায়কে অন্যায় বলতে হবে। তো এই জায়গাতে রাষ্ট্রের অনেক ভূমিকা রয়েছে সব জায়গা থেকে, যে কেন এটা হইলো এরকম। নেক্সট টাইম কারণ গোয়েন্দা সংস্থারা কি করে, এতগুলা গোয়েন্দা সংস্থা, তারা কি বোঝে না সারা রাত ধরে এরকম চলতেছে, তারা বুঝতেছে না? তারপর মাসে তাদের অন্য কোনো গোষ্ঠী ইন্ধন আছে কিনা সেটাও দেখার বিষয়। যারা রাষ্ট্রকে একটা মব দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে এই রাষ্ট্র ললেসনেস, বিশৃঙ্খলায় সরকার ব্যর্থ প্রমাণ করলে কার লাভ, সেটাও দেখা উচিত। রাইট, ইউনিট সরকার যদি ব্যর্থ হয়, আমরা বলছি, সবাই বলছি ইউনিট সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ। কারণ আমরা একটা কনস্টিটিউয়েন্ট মোমেন্ট পাইছি রাষ্ট্রকে কিছু না কিছু রিফর্ম করা। আমার কাছে বিএনপির বাইরে আমি অনেকের সাথে কথা বলছি, সবাই বলছে তোমরা ভালো করো, এই রাষ্ট্র সরকারটা ভালো করলে আমরা সবাই চাই। তারা ইলেকশনের কথা বললো, তারাও চাই যে মিনিমাম একটা সুন্দর জায়গায় পরিবেশ তৈরি হোক, রাষ্ট্রে কিছু চেঞ্জ হোক, যে জিনিসটা হলো সবার জন্য উপকার। কারণ আমরা সবাই ভালো এই রাষ্ট্রে থাকতে চাইতো নাকি, ইলেকশন করুক আর যাই করুক, এই রাষ্ট্রতে সবাই থাকতে চাই। সুতরাং সেই জায়গা থেকে সরকারের কাছে আমার কাছে এই সরকারের খুবই অ্যাক্টিভ ভূমিকা পালন করা উচিত, প্রোঅ্যাক্টিভ, নট রিঅ্যাক্টিভ। একটা ঘটনা ঘটার পরে কিভাবে কি ম্যানেজ করা যায়, নো। ছাত্ররা আমরা অনেক গিয়েছি, আমরা এখন যাইতে চাই না। আমরা এখন এটাকে দেখতে চাই রাষ্ট্র ফাংশন করতেছে এবং নতুন নতুন সিস্টেম ডেভেলপ হইতেছে, মানুষ যেন আস্থা পায়, আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসে। যেটা অন্য কোনো জায়গাগুলোতে সমস্যা থাকলে সেগুলো, যেন উনি বলতেছিল যে আমাদের খাদ্য যেন ওই ট্রাকের সামনে বেশি না দেখতে হয়, কি করার দরকার তাই করতে হবে সরকারকে। সরকারকে আপনারা সক্রিয় অবস্থানে দেখতে চান। ডেফিনেটলি এটা করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আতিক মুজাহিদ, ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান, ধন্যবাদ জানাচ্ছি ইমরান আহমেদ চৌধুরী আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছি দেশপ্রীতিকে আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।